নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত ডক্টর প্লাসের অনুষ্ঠান মানে আপনারা জানেন ডক্টর প্লাস, যেখানে সমস্ত রোগের সুচিকিৎসা হয়, যেখানে অত্যাধুনিকভাবে সমস্ত চিকিৎসা প্রদান করা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকেন এবং এর পাশাপাশি ডক্টর প্লাসের যে অনুষ্ঠানগুলো হয় সেখানেও একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি। যেমন আপনারা বাড়ি বসে এই সমস্ত বিষয়ে, যেমনটা হয়তো আগে জানা পসিবল ছিল না, সেটা এই অনুষ্ঠান প্রতিনিয়ত আপনারা যারা দেখেন তারা জানেন যে কতটা উপকারী যে এই প্রত্যেকটা এপিসোড। তো সেরকমই আজকেও একটি গুরুত্বপূর্ণ এপিসোড বিষয় নিয়ে আলোচনা হবে। কি সেই বিষয়? শ্বাসকষ্ট বা হাঁপানি। মূলত এই বিষয়টা হলে পরে যার আছে সেই জানে কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। তো কেন হয় এবং পাশাপাশি এই সমস্যাটাকে একেবারে নির্মূল করা কি সম্ভব? এই অনেক প্রশ্ন আপনাদের প্রত্যেকের রয়েছে এবং আমারও রয়েছে, এবং আজকে সেই উত্তরগুলোই নেব। যিনি ডক্টর রয়েছেন আজকে জানাবেন, এবং এর পাশাপাশি বলে রাখবো এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে। আমাদের প্রত্যেকের হাতেই ফোন থাকে, আর ফোনে থাকে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভি নেগেটিভ প্লাস। কী করে করতে হবে সেটা এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি এই মুহূর্তে লাইভ চলছে অনুষ্ঠান, লাইভ স্ট্রিমিং চলছে। পরবর্তীকালে যদি চান অনুষ্ঠানটা দেখবেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং একইভাবে ফেসবুকে পেজটা ফলো করে দিতে হবে। তাহলে এই অনুষ্ঠান পাশাপাশি সিটিভিএনের যে কোনো অনুষ্ঠান সবসময় আপডেট আগে পেয়ে যাবেন। বেশ, আজকে যিনি রয়েছেন আমাদের এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাবেন ডক্টর সুপ্রকাশ তালুকদার। ডক্টরকে অনেক অনেক স্বাগত। নমস্কার। অনুষ্ঠানে ঢুকবো তার আগে বলবো যে ডক্টর প্লাসে সমস্ত রকম চিকিৎসকের পাশাপাশি কিন্তু আয়ুর্বেদ চিকিৎসকও রয়েছেন এবং স্যার রয়েছেন। এবং আজকের বিষয়টা স্যার যেটা আমরা বেছে নিয়েছি আলোচনা করব বলে, শ্বাসকষ্ট বা হাঁপানি। এই বিষয়টা, শ্বাসকষ্ট বা হাঁপানিটা আগে কি সেটা একটু আপনি যদি সকলের উদ্দেশ্যে একটু ভালোভাবে বিস্তারিত জানান। আমি যে শ্বাসটা নিচ্ছি, এই শ্বাসটা যদি স্বাভাবিকভাবে যদি না নিতে পারি তাহলে আমার ফুসফুসের কষ্ট হবে এবং সারা শরীরে অক্সিহিমোগ্লোবিন যেটা হয়, যার মাধ্যমে প্রতিটা সেলে আমাদের এই অক্সিজেন পৌঁছে দেওয়ার দায়িত্ব রক্তের মাধ্যমে হয়। এই রক্তের পরিমাণ যদি কম থাকে এবং শরীরে স্ট্রেন যদি কম থাকে, ঘুম যদি ভালো না হয় ইত্যাদি কারণে, এবং যদি অ্যাসিডের পরিমাণ সবসময় অম্ল, অজীর্ণ ইত্যাদি যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এইসব পেশেন্টদেরকে যে তাদের শ্বাস নিতে কষ্ট হয় এবং অক্সিহিমোগ্লোবিন যেটা আমাদের খুব দরকার। আমি আগেও অনেকবার বলেছি যে আমাদের হিমোগ্লোবিনের জন্য অনেক সমস্যা হয়। হিমোগ্লোবিন কম থাকা মানে হচ্ছে আমার শরীরে ব্যথা বেদনা আসবে, শ্বাসকষ্ট হবে, আপনি হেঁটে একটু জোরে হাঁটবেন শ্বাসকষ্ট হবে, আপনি নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন তাতেও শ্বাসকষ্ট হবে। সেই জন্য রক্তের পরিমাণটা ঠিক রাখা খুব দরকার। আচ্ছা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে খুব কম বয়সেও শ্বাসকষ্ট হয়। তাদের তো এত সমস্যা শরীরে থাকার কথা নয়, তাদের জন্য কেন হয়? হ্যাঁ, তাদের হচ্ছে এই যে আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে যে বায়ু, পিত্ত, কফ, এই বায়ু এবং কফ যদি বিকৃত হয় ডিসব্যালেন্স হয়, তাহলে কফ বায়ুর সাথে মিশে গিয়ে অবরুদ্ধ করে, অর্থাৎ যেখান দিয়ে শ্বাসটা আমাদের যাওয়ার কথা পথ, আমাদের নাক দিয়ে গিয়ে গলার মধ্যে দিয়ে গিয়ে তারপরে ফুসফুসের মধ্যে ঢোকার কথা, যদি না ঢুকতে পারে, সেখানে যদি কফ জমে থাকে তাহলে ঢুকতে পারবে না। তাহলে কফটা যখনই ওখানে বেশি হয়ে যাবে তখন ফুসফুসের মধ্যে একটা হাঁপ, একটা কষ্ট, দম বন্ধ হয়ে যাওয়ার মতো কষ্ট, সেই কষ্টটাকে আমি হাঁপ বা হাঁপানি হিসেবে দেখতে পাই। আর এই প্রসঙ্গে আয়ুর্বেদে বলা আছে যে এই যে কষ্ট মানুষের, এটাকে নাম দেওয়া হয়েছে তমক শ্বাস। বা এই তমক শ্বাসের কারণ কি করতে হবে, এই পরপর আপনার পরপর আমি আসছি যে কি করে আপনি ভালো থাকবেন, কি করে যাতে না আসে তার ব্যবস্থা হয়, এবং যাদের হাঁপানি হয়ে গেছে বা যাদের শ্বাসকষ্ট আছে অলরেডি তারা কি করে ভালো থাকবেন। এবং যদি এখানে আমাকে যদি দেখাতে আসেন বা আমি নাড়ি ধরে চিকিৎসাটা করি থাকি, তা আমি দেখেই বলে দিতে পারবো যে আপনার কি কি কারণে এটা হচ্ছে, কেন হচ্ছে, এবং উইদিন 6 to 8 মান্থসের মধ্যে আপনার শ্বাসকষ্ট থাকবে না। আচ্ছা, বেশ, আলোচনা তো করবো, কিন্তু বলে রাখবো যে এই মুহূর্তে লাইভ ফোনিং অনুষ্ঠান হচ্ছে, আপনারা জানেন। এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলেছি সেটার ব্যাপারে যদি আপনাদের জানতে হয় অবশ্যই ফোন করুন। পাশাপাশি অন্য যে কোনো সমস্যা নিয়েই কিন্তু আপনারা ফোন করতে পারেন। বেশ, এবারে আমার এই প্রশ্ন যে কি করে ঠিক কোন সময় গিয়ে আমি বুঝবো যে আমার মধ্যে এই সমস্যা এসছে? দেখা যাচ্ছে কিছু পেশেন্টের বা ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত নাক দিয়ে জল পড়া, একটা কাশি, সর্দি, জ্বর ভাব, ইত্যাদি দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমেই এই লক্ষণগুলো আমাকে
বুঝে নিতে হবে যে না এর কিন্তু একটা টেন্ডেন্সি হচ্ছে ঠান্ডা লাগার টেন্ডেন্সি। তাহলে সেই মুহূর্তে আমায় কী করতে হবে, প্রথম থেকেই করতে হবে যে ঘুম থেকে উঠেই পায়ের তলায় নাভিতে তেল দিয়ে বসে চান করে নেওয়া, চানের পরে 1 গ্লাস জল পান করা। এবং যাদের সর্দি কাশি ইত্যাদি হচ্ছে তাদেরকে মানে বয়স অনুপাতে, যদি একটা বাচ্চা 5 বছরের বাচ্চা যদি থাকে তাকে বলবো যে একটা পাতিলেবুর রস গরম জলের মধ্যে মিশিয়ে সেই জল মাথা থেকে ঢেলে স্নান করিয়ে দিন। তাহলে বুকের ভেতরে যে ফুসফুসের মধ্যে যে কফগুলো জমে আছে কফগুলো লিকুইড হয়ে বেরিয়ে যাবে, তাহলে শ্বাসকষ্ট হবে না। এরকম বড়দের ক্ষেত্রেও ডোজটা বাড়াতে হবে। মানে লেবু গরম জল একটা খুব এসেনশিয়াল জিনিস, তাতে ঘুমের ডিস্টার্বও চলে যাবে, চুলও ওঠা বন্ধ হয়ে যাবে, প্লাস শ্বাসকষ্ট আমার থাকবে না। তার একটা প্রিভেন্টিভ মেডিসিন আপনি ধরে নিতে পারেন এটাকে। আচ্ছা, তাহলে একদম প্রধান লক্ষণ যেগুলো মানে একদম প্রধান আগে সামনে আসে যে লক্ষণগুলো, সেই হিসেবে 1-2টো লক্ষণ আমি জানতে চাই। 1-2টো লক্ষণ হচ্ছে যে প্রথমেই মানে এই যে আপনি ছুটে আসছেন, আপনার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, এই 1 নম্বর হতে পারে। দ্বিতীয় নম্বর হতে পারে আপনি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছেন, সেই ক্ষেত্রে আপনি উঠতে পারছেন না। বা অনেকে দেখবেন অক্সিজেনের অভাব হচ্ছে। অক্সিজেনের অভাব মিনস অ্যাকচুয়ালি তার শরীরে রক্ত কম আছে। রক্ত আমরা যখন শ্বাসটা নিই আমাদের রক্তের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে এবং আমাদের সারা শরীরের যে সেলগুলো আছে এই সেলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। কিন্তু রক্ত যদি কম থাকে সেই ক্ষেত্রে অক্সিহিমোগ্লোবিন কম হচ্ছে, রক্ত পৌঁছতে পারছে না, তাতে আমাদের এই শরীরের সেলগুলোর একটা কন্দন মানে একটা আনইজিনেস তৈরি হয়। এই আনইজিনেসটাই বহিঃপ্রকাশ করে যে শ্বাসকষ্টের। আচ্ছা, কোন পরিস্থিতি এই শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আরো বাড়িয়ে দেয়, মানে ঠিক কি করলে আরো এই সমস্যাটা আরো বেশি বেড়ে যায়? আপনি যদি ঠান্ডা জাগান বেশি, ঠান্ডা জল খান, ফ্রিজের জল খান, আপনি যদি সবজি জাতীয় পদার্থ না খেয়ে যদি সবসময় মাছ মাংস ডিম ইত্যাদি খান, মানে আপনার রক্তের ক্ষারধর্মিতাটাকে একদম ঠিক রাখতে হবে। মানে 80% ক্ষারধর্মী থাকা উচিত, 20% অ্যাসিডধর্মী। এখন ভাত ডাল আমরা যেগুলো খাই মাছ মাংস সব অ্যাসিডধর্মী এবং ফল মূল শাক সবজি সব ক্ষারধর্মী। চেষ্টা করতে হবে শ্বাসকষ্ট রুগীদের ক্ষারধর্মী পদার্থগুলোই বেশি খাওয়া উচিত। আচ্ছা, হাঁপানির কারণে দৈনন্দিন জীবনে ঠিক কিরকম সমস্যা দেখা দেয়? মানে এরকম পেশেন্ট আপনার কাছে প্রচুর এসছে, সাধারণত তাদেরকে কি কি প্রবলেম ফেস করতে হয়? প্রথম কথা হচ্ছে মনে করেন একটু ভিড় বাসে বা ট্রেনে উঠেছেন উনি, ওনার সাফোকেশন হবে ফার্স্ট, অক্সিজেনের অভাব হেতু সাফোকেশন হবে, এটা একটা সমস্যা। আর দেখা যাচ্ছে যে সন্ধেবেলা সকালবেলা ঠান্ডা হাওয়া লেগেছে বা সিজনাল চেঞ্জ হয়ে যাবে, একটা শীতকাল আগে হয়। মানে আমরা জানি কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মোটামুটি এই 3 মাস 2.5 মাস মতো শীতকাল। এই শীতকালটাতে সেই সব পেশেন্টদেরকে সবসময় যাতে ঠান্ডা না লাগে গরম জামা কাপড় পরা এবং একটা সিজন থেকে মানে আমরা যে আমাদের 6টা ঋতু আছে তার মধ্যে একটা হচ্ছে শীত ঋতু। এই শীত ঋতুতে চেষ্টা করতে হবে যে জামা কাপড় ঠিক ঠিক পরা এবং ঠান্ডা লাগানো কম হওয়া উচিত এবং লেবু গরম জলে স্নান করা উচিত। এবং দৈনন্দিন যে আমরা কাজকর্ম যেগুলো করি, মানে সকালবেলা ঘুম থেকে উঠলাম, পায়খানা বাথরুম সারলাম, চান করলাম, পায়ের তলায় তেল দিলাম, বসে চান করলাম, চানের পরে জলপান করলাম এবং ধনে ভাজা খাওয়ার পরে খাওয়া, গোলমরিচ খাবারের সঙ্গে খাওয়া ইত্যাদি যদি করা যায় এবং রাতের খাবারটা যদি আমি 7টা 7:30 8টার মধ্যে যদি শেষ করতে পারি তাহলে আমার শরীর অনেক ভালো থাকবে এবং শ্বাসকষ্ট আসবে না আমার শরীরে। আচ্ছা, ধুলো ধোয়া বা যে ঠান্ডা আবহাওয়া যেটা আপনি বললেন, এই ক্ষেত্রে মানে কিরকম ভাবে প্রভাবিত করে সেই হাঁপানির পেশেন্টকে? ব্যাপারটা হচ্ছে এমনিতেই আপনার শ্বাস রুদ্ধ হয়ে আছে কফের জন্য, আর তার মধ্যে যদি ধুলোবালি কণা যদি ঢোকে তাহলে তো আপনার একটা ইরিটেশন এমনি আসবে এবং হ্যাচো আসবে, নাক দিয়ে জল পড়া বেরিয়ে যাবে এবং কষ্ট মানে কম থেকে বাড়বে বেশি। সেই জন্য আপনাকে মাস্ক পরে যদি বেরোতে পারেন, আপনি যদি ধুলোবালিটাকে অ্যাভয়েড করতে পারেন, ঠান্ডা খাওয়া বিশেষ করে আইসক্রিম বা এই ধরনের কোল্ড ড্রিঙ্কস এই জন্য যদি না খান তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এরকম হতে পারে যে বংশ পরম্পরায় মানে বাড়িতে কারোর রয়েছে সেরকম ভাবে হয়? হতে পারে, কারণ এই যে আমরা 9 ভাই বোন মধ্যে দেখা যাচ্ছে যে একজনের আমাদের এসছে শ্বাসকষ্ট। মানে আমি বলতে চাইছি যে বাবা মায়ের, হ্যাঁ আমার বাবার, আমি আমার নিজের ব্যক্তিগত ভাবেই বলছি, আমার বাবার শ্বাসকষ্ট ছিল কিন্তু বাবার একটাই নেশা ছিল। এর মধ্যে ব্যাপার আছে যারা এই যে নেশা মানে দোক্তা পান বা মশলা জাতীয় পান বা মদ্যপান ইত্যাদি যে নেশা জাতীয় পদার্থগুলো এবং নিয়ে নস্যি নেওয়া,
আমার বাবার একটা ইয়ে ছিল যে উনি একটু নস্যি নিতেন, তাই মনে মনে ভাবতাম যে এটা তো উনি অ্যাভয়েড করতে পারতেন, এখন ভাবছি কিন্তু তখন ওটা নেশা করে ফেলেছেন, ওইটাই দেখতাম নিতে। কিন্তু দেখা গেলো ম্যাক্সিমাম 60 বছর বয়সে রিটায়ার করেছেন, 65 বছর বয়সেই এই শ্বাসকষ্টজনিত কারণেই উনি মারা গেলেন। এবং আমার নিজের দিদি মেজদি ইনি এই রোগটা পেয়েছেন। আচ্ছা হ্যাঁ, এবং পেয়েছেন, এবং তাকে বলা আছে অল টাইম লেবু গরম জলে স্নান করতে হবে, বিশেষ করে পুরো শীতকালটা, এবং সিজন চেঞ্জ হচ্ছে তখনও তাই করতে হবে। এবং মহালক্ষ্মী বিলাস, যোগেন্দ্র রস, বসন্ত কুসুমাকার রস, এই যে আমাদের আয়ুর্বেদের 3টে ছোট ছোট ওষুধ। হ্যাঁ, আর একটা লিভারের ওষুধ। লিভারের ওষুধটা এখানে বলা যাবে না, এই কারণে ওটা পেটেন্ট মেডিসিন বলা যাবে না, শাস্ত্রীয় মেডিসিন হলে বলতে পারতাম। তা ওই ওষুধটা উনি খান। এই 3টে ওষুধ খেয়ে মোটামুটি তো এখন তো ইনহেলারও লাগছে না, হাঁটুও ব্যথা নেই, দিব্যি ভালো আছেন। মানে এই যে এই সমস্ত নিয়ম কানুনগুলো মেনে তিনি একদম 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 মানে ইনহেলারও কাজ করছে না তখন। ইনহেলার কি করে? ইনহেলার হচ্ছে আপনি যখন নাক দিয়ে নিঃশ্বাসটা নিচ্ছেন, শ্বাসটা নিচ্ছেন, এখানে আপনার বঙ্কোডাইলেটটা মানে কিছুটা ফাঁকাটাকে করে দিল কিছুক্ষণের জন্য, মানে বঙ্কোডাইলেটে কিছুটা শ্বাস প্রশ্বাস নিতে পারলেন। যেমনি ওর পাওয়ারটা চলে গেল ওষুধের, তারপরে সঙ্গে সঙ্গে কী হচ্ছে, আবার আগের মুহূর্তে চলে আসছে। তাহলে আমার এখানে মূল ব্যাপারটা হচ্ছে কফটা যাতে শরীরে না আসে, কফ উৎপাদন যাতে না হয়, তার ব্যবস্থা আমার করতে হবে। তার জন্যই এই যে মহালক্ষ্মী বিলাস বলে যে ওষুধটার কথা বললাম, এর কাজই হচ্ছে শরীরকে সবসময় ঠিকঠাক রাখা, কফ তৈরি হতে না দেওয়া। এবং লেবু গরম জলটা হচ্ছে এমন একটা ওষুধ যেটা হচ্ছে আপনার বুকে লাংস সবসময় ফ্রি থাকবে। এবং ছোটো ছোটো বাচ্চাদের আমি দেখেছি, ছোটো ছোটো বাচ্চাদের একটুতেই ঠান্ডা লাগে, নাক দিয়ে জল পড়ে, তারা ডাক্তার কাছে যায়, অ্যান্টিবায়োটিক দিল, এই দিল, সেই দিল, এসব দিয়ে শেষ করে দিচ্ছে। আমি তাদেরকে বলবো কিচ্ছু করার দরকার নেই, 3 দিন পর পর শুধু লেবু গরম জলে মাথা থেকে ঢেলে ওই 9টা, 9:30, 10টার মধ্যে স্নান করিয়ে দিন, স্নানের পরে একটু মধু জল খাইয়ে দিন, দেখুন ওই বাচ্চার বুক ক্লিয়ার হয়ে যাবে। মানে 3 দিনে ম্যাজিক। একদম 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 হবেই হবে। বাহ, তাহলে এর থেকে তো ভালো আর কিছু হতে পারে না। যদি এত বড় সমস্যা যেটা 3 দিনেই মানে একদম শুরুতেই কোনো বাচ্চার ক্ষেত্রে একদম ঠিক হয়ে যায়, তাহলে সত্যি এটা খুব ভালো বিষয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবং এছাড়াও বড়দের ক্ষেত্রে বা বাচ্চাদের, আমি উভয়ের ক্ষেত্রেই বলছি যে আর কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, একদম স্টেপ বাই স্টেপ সব জানবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে সবসময় সংহত খাদ্য, মানে সংহত খাদ্য মানে হচ্ছে মানে নিজের তৈরি, মানে নিজেরা যেগুলো তৈরি করছি সেই তৈরি খাবার খেতে বারণ করছি আমি বলছি যে ফলমূল, মানে সরাসরি গাছের খাবার যদি আপনি খেতে পারেন, মানে ফলমূল, শাক সবজি, হ্যাঁ, তাহলে পেট আপনার ভালো থাকছে। পেট ভালো থাকা মানে হচ্ছে আপনার রক্তের পরিমাণ ঠিক থাকছে। ছেলেদের ক্ষেত্রে আমি বলছি যদি 14.5 রক্ত থাকে, মেয়েদের যদি 13.5 রক্ত থাকে, তাহলে দেখা যাবে তার শ্বাসকষ্ট আসবে না, ব্যথা বেদনাও আসবে না, কোনো কমপ্লিকেশনই থাকবে না। সেই জন্য পেট ঠিক রাখা দরকার, এবং রাত্রে খাওয়াটা খুব তাড়াতাড়ি খাওয়া দরকার, এবং সহজপাচ্য খাওয়া দরকার। এছাড়া প্রত্যেকেরই ওই নিয়ম, মানে এই যে দিনচর্যা ঠিক থাকলেই শ্বাসকষ্ট ঠিক থাকবে। একদম একদম একদম, কারণ অজীর্ণ অ্যাসিডিটি এর থেকেই শ্বাসকষ্টটা মূলত আসছে। একদমই। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয়, মানে যাদের হয়ে গেছে তো হয়ে গেছে, কি করে তারা বেরোবে সেটা তো আমি অবশ্যই আরো ভালো মতো জানবো, খানিকটা অনেকেই জেনেও গেছে, আমিও বুঝে গেছি, কিন্তু যাদের হয়নি তারা এই সমস্যা থেকে নিজেকে কি করে দূরে রাখবে? তাকে প্রথম থেকেই বলবো যে আপনি এখন থেকে চেষ্টা করে যান কি করে সকালবেলা ঘুম থেকে উঠবো, পায়খানা বাথরুম সারবো, স্নান করব, স্নানের পরে জলপান করব, আর যদি একটু সামান্য ঠান্ডা লাগে তাতেও বলবো লেবু গরম জলে আপনি মাথা থেকে ঢেলে স্নান করে নিন, আর স্নানের পরে জলপান করবেন তো একদম মাস্ট। আর ধনে ভাজা গোলমরিচ তো খাবেনই, আর চেষ্টা করবেন ফাস্ট ফুড, রাস্তার যেসব স্ট্রিট ফুডগুলো আজকাল পাওয়া যাচ্ছে এইগুলোকে অ্যাভয়েড করুন, কারণ এর থেকে যত রোগ আসছে। কারণ আমি জানি যে মাত্র 36 ইয়ার্স ওল্ড এক ভদ্রলোক, মানে ভদ্রলোকই বলবো, তাকে চাকরি বাকরি করতেন, কিন্তু বর্তমানে উনি শিলিগুড়িতে অবস্থান করেন, শুয়ে আছেন, সারা শরীরে ব্যথা, উঠতে পারেন না, কোনো গায়ে জোর নেই, বলছেন যে ওনার নাকি নার্ভের প্রবলেম বলে 10-12 লাখ টাকা খরচা করে কিছুই করতে পারলেন না। আলটিমেট কি হলো, এই পেশেন্টকে ভালো করা যাবে আয়ুর্বেদ দ্বারা, যদি উনি ঠিকভাবে চলেন, আয়ুর্বেদ মতে যদি চলেন, কিন্তু মডার্ন মেডিসিন মতে চললে ওটা করা যাবে না। কারণ ওনারা চেষ্টা করেছেন, হয়তো আমি সামনের দিন যাব শিলিগুড়িতে যাব, সেখানে এই পেশেন্টকে দেখবো, এই পেশেন্টকে দেখবো, এবং আমার ধারণা এই পেশেন্টও ভালো হবে, এবং তারও শ্বাসকষ্ট আছে, তারও শ্বাসকষ্ট, কারণ হিমোগ্লোবিন, এবং তার ফ্যাটি লিভারও আছে,
আচ্ছা, মানে এত রকমের হ্যাঁ, সমস্যা। তাহলে ফ্যাটি লিভার মডার্ন মেডিসিন সারিয়ে দিতে পারছে না, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, ব্যথা বেদনা কোনো আয়ুর্বেদের ছাড়া অন্য কোনো প্যাথিতে আমার জানা নেই কোনো ওষুধ আছে কিনা। এখন পেন ক্লিয়ার এগুলো তো সাময়িকভাবে কাজ অবশ্যই করে, উচিত নয়, হ্যাঁ। সাময়িক কাজ করে। আরো আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু ফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি আইডিটলা থেকে তপতি শীল বলছি। আচ্ছা, আপনার বয়স? আচ্ছা, আমার বয়স 69। আচ্ছা, বলুন কি সমস্যা? আচ্ছা, আমার না ওই ভীষণ ঠান্ডার ধাত, একটু দিয়ে ঠান্ডা লেগে যায়, মাথা ভার হয়ে যায়, বুকেটা একটা যেন যেই ভারী 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 মতন লাগে। তা ডাক্তারবাবু যে লেবু গরম জল যে চানটার কথা বলছেন, আমি সেটা কতটা পরিমাণ লেবুটা লাগবে এটা আমি জিজ্ঞাসা করছি। মানে আপনি লেবুটা কতটা দেবো? হ্যাঁ, আপনি লেবু কদিন কতটা করবো দেবে? আপনি সপ্তাহে? আপনি আপনার স্নানের টাইম কখন, কখন স্নান আমি স্নান করি এই 10:30 11টা নাগাদ। তার মধ্যে কি কিছু খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, আমি টিফিনটা করি। না কিছু, না কিছু করা যাবে না। কারণ হচ্ছে প্রথমেই আপনাকে বললাম, ঘুম থেকে উঠবেন, পায়খানা বাথরুম সারবেন, পায়ের তলে নাভিতে তেল দেবেন, বসে চান করবেন, চানের পরে নর্মাল জলে স্নানের পরে লাস্টে লেবু গরম জল। আপনার যেহেতু পূর্ণবয়স্ক মানুষ, আপনি 3টে 4টে এরকম লেবু চিপে মানে ছেঁকে গরম জলের মানে মধ্যে মেশাবেন। প্রতিদিন 3-4টে লেবু? হ্যাঁ, এরকম 3-4 দিন করলেই ওনার বুকে আচ্ছা, মানে পুরো 3-4 পরিষ্কার। দিনেই সেটা একদম একদম, ম্যাক্সিমাম 7 দিন করতে হবে। আচ্ছা, মানে খুব বেশি হলে 7 দিন করতে হবে, এবং ঘুমের ডিস্টার্বও চলে যাবে ওনার। আচ্ছা আচ্ছা, আর কিছু জানার আছে? হ্যাঁ, লেবুটা গোটা দেবো? গোটা লেবুই তো 4টে দিতে বলছি আপনাকে, একটা গোটা লেবু না। একটা গোটা লেবু হচ্ছে বাচ্চাদের, মানে যার 10-12 বছর বয়স তার ক্ষেত্রে। আর যদি একদম মানে ছোট্ট বাচ্চা যে জন্মেছে তাকেও আমি বলবো একটা লেবু 4 ভাগের 1 ভাগ যে জলটা হবে, 1 মগ জলের মধ্যে ওই গরম জলের মধ্যে ওই 4 ভাগের 1 ভাগ দিয়ে চান করান, তাহলেও তার সর্দি কাশি আসবে না, এবং খিদে বিদেগুলো সব ঠিক থাকবে। মানে কফ শরীরে বৃদ্ধি হওয়া মানে হচ্ছে জলের পরিমাণ বেড়ে যাওয়া, আর জল যেমনি বাড়বে পিত্ত আমাদের কমে যাবে, আর পিত্ত কমে যাওয়া মানে আমার খিদে আসবে না। তাহলে বায়ু, পিত্ত, কফ, এই যে আমাদের আয়ুর্বেদের যে 3টে রয়েছে, এর প্রত্যেকটা এই 3 আঙ্গুলে মানে 33.5 করে পাওয়া উচিত। যখনই পাবো না তখনই ভাববো তার মধ্যে রোগ হয়েছে বা ডিসব্যালেন্স আছে। আচ্ছা, বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম মূলত, এরকম অনেকের দেখা যায় হাঁপানি রয়েছে, তাদের জন্য কি এক্সারসাইজ করা বা শরীরচর্চা করা উচিত বা অনুচিত কোনটা? এবং এর পাশাপাশি অনেকের ওভারওয়েট থাকে, তো সেই ক্ষেত্রে অন্য কোনো সমস্যাও হয়তো রয়েছে, সেক্ষেত্রে ওজন কমানোটাও জরুরি, তাদের ক্ষেত্রে কি করা উচিত? প্রথম কথা হচ্ছে যে যার যেরকম সমস্যাটাকে আগে নিরসন করতে হবে। কারণ হচ্ছে আপনার ভারী চেহারা, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে ভারী চেহারাটাকে কি করে আমি নর্মালে আনবো। মানে একসাথে দুটো ট্রিটমেন্ট চলবে, একটা হ্যাঁ। হচ্ছে শ্বাসকষ্টের আর একটা। হ্যাঁ, এবং দেখা যাবে যে যখনই এটা প্যারালাল চলতে থাকবে, আস্তে আস্তে করে উনি রোগাও হতে থাকলেন আর শ্বাসকষ্টটাও চলে যাবে, কারণ সেরকমভাবে ওষুধ দেওয়া হবে। আচ্ছা, মানে যাতে শ্বাসকষ্টের সেরকমই ওষুধ দেওয়া হবে, যাতে যখন শরীর চর্চা করবেন তিনি তাতে কোনো প্রভাব না পড়ে। এবং কিরকম ট্রিটমেন্ট? যেমন মোটামুটি যেমন যোগ প্রাণায়াম দিই আমরা, যেমন খাওয়া দাওয়ার পরে তো বজ্রাসন তো করতেই পারি পেটের জন্য। আর দ্বিতীয় হচ্ছে যদি আমরা একটু কপালভাতি, অনুলোম বিলোম, ভস্ত্রিকা, এই যে ব্যায়ামগুলো আছে, এই ব্যায়াম না, এই যে যোগ মানে প্রাণায়ামগুলো আছে, এই প্রাণায়ামগুলো যদি সঠিক করা যায় তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে অক্সিজেন পরিমাণ বেশি হয়ে কার্বনের পরিমাণ কমে যাবে, তাহলে শ্বাসকষ্ট অনেক কম হবে। আচ্ছা, এছাড়া আর আপনি সকলকে সচেতন হওয়ার জন্য আর কি কি করতে বলবেন? মানে ট্রিটমেন্ট বা মেডিসিনের থ্রুতে তো রয়েছে, এবং এর পাশাপাশি মানে ঘরোয়াভাবে কি কি যাতে একদম দূরে থাকে এটা জানবো আমি। তার আগে একজন দর্শক বন্ধু ফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি হুগলি থেকে বলছি, প্রভাত কুমার ঘোষ। আচ্ছা, আপনার বয়স? হ্যাঁ, আপনার বয়স? আমার ছেলের বয়স হচ্ছে 35। আচ্ছা, বলুন কি সমস্যা ছেলের? হ্যাঁ, বলছি যে আমার ছেলের মাঝে মাঝে ওরকম ঠান্ডা লেগে গেলে সর্দি মানে কাশি হয়, বুঝলেন তো? হঠাৎ শুকনো কাশি, ঘরে বসে হয়তো পড়ছে, খান করে হয়তো কাশি। হ্যাঁ, ইদানিংকাল আজকালের মধ্যে হয়েছে ওটা আপনার কফ একটু উঠছে, কিন্তু ওই কাশিটা কিন্তু বহুত দিন থেকেই মানে হয়, ওটা একবারে কোনো সারার কোনো উপায় আছে? অবশ্যই সারানো সম্ভব, করে কাশি অবশ্যই সারানো সম্ভব আছে। এটা দীর্ঘদিন ধরে হচ্ছে না, মানে মাঝে মাঝেই হয়? হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে। ওরকম মাঝে মাঝে যখন হয় ওরকম কাছে হয়তো রোদ্দুরের মধ্যে ঘুরলো হলো এই জিনিসটা। এখন ভেতরে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও কোনো বলছে না। বলছে, আমি বলছি যে চেস্ট স্পেশালিস্টকে দেখে হচ্ছে,
তাও দেখা যাচ্ছে আবার ভালো হয়ে যায়, যখন ভালো থেকে আবার ওই রকম মানে হয়। এটা কিন্তু দীর্ঘদিন ধরেই মানে ওটা ছেলে ছেলে ভালো হয়ে যায়। হ্যাঁ, ছেলে স্নান করে কখন? আচ্ছা। ছেলে চান করেন কখন? হ্যাঁ, টাইম, স্নানের টাইম বলুন ছেলের। আপনার ছেলে করে আপনার এই 1টা-1:30 এরকম। হ্যাঁ, তাহলে তখন তো আদানকাল হয়ে যাচ্ছে, সূর্য আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তাহলে কি করে হবে? আপনাকে সকালেই স্নান করতে হবে এবং লেবু গরম জলে স্নান করতে হবে। করলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ভেতরে কফগুলো লিকুইড হয়ে বেরিয়ে যাবে। অথচ আপনি সকালে চান করার জন্য সূর্য শক্তি আপনার শরীরের মধ্যে ঢুকবে, তবে তো আপনার শরীরের এনার্জিটা আসবে। আর যার জন্যই আপনার কি হচ্ছে, এই যে 1টা-1:30টার সময় স্নান করার জন্য কি হচ্ছে, আপনার কখনোই সর্দি কাশি এরকম সারবে না। বুঝতে পেরেছেন? আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই কাজ হচ্ছে আগে স্নান করা, পায়ের তলায় নাভিতে তেল দিয়ে বসে চান করা, চানের পরে জলপান করা, আর লেবু গরম জল লাস্টে মাথা থেকে ঢেলে স্নান করা। আর যদি ওষুধ কিছু করতে চান বা যদি দেখাতে চান, এখানে এসে আমার সাথে পরামর্শ করতে পারেন। আমি নাড়িধরি চিকিৎসাটা দিতে পারি, এবং যাতে ও একবার এসে যদি চিকিৎসাটা নেয়, তাহলে আর ওর কখনো এই রোগটা আসবে না। একদমই। আর কোনো প্রশ্ন রয়েছে আপনার? আমি বলছি অন্য কোনো সমস্যা হচ্ছে কি, লাঞ্চের আছে অন্য কোনো সমস্যা, এরকম কিছু ব্যাপার হচ্ছে মনে হচ্ছে? না না, অন্য কোনো সমস্যা না। ব্যাপারটা হচ্ছে ওর লাংসে ঠান্ডা লেগে যাচ্ছে, লাংসে কফ জমে যাচ্ছে, যার জন্য এটা হচ্ছে। আর মাঝে মাঝে এই ঠান্ডা লাগা থেকেই নাক দিয়ে জল পড়া, হ্যাঁ, সর্দি কাশি, এই যে হ্যাচ্চো হয় যেটা বললেন আপনি, এগুলো ওই কারণেই হচ্ছে। আর সব তো এরকম টিভির মাধ্যমে আপনাকে ট্রিটমেন্ট করারও সম্ভব না। আপনাকে আসতে হবে, একটু বেশি দূর না, আপনি যেখানে থাকেন বিরাটি এমন কিছু দূর না, বিরাটি কলকাতা আসতেই পারেন। এসে আপনি যোগাযোগ করে নেবেন, এখানে হেল্পলাইন দেওয়া আছে, তাহলে আমার সাথে যোগাযোগ হয়ে যাবে আপনার। একদমই। দেখুন নিচে হেল্পলাইন নম্বর যাচ্ছে, সেখানে আপনার ছেলের যা হয়েছে সেটা সারা সম্ভব, মাত্র তো 35 বছর বয়স, কিছুই না। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার আমি জানবো, ধরুন এরকম কোনো পেশেন্ট আসলো আপনার কাছে হাঁপানি বা শ্বাসকষ্ট নিয়ে, প্রথমবারই তার ইনভেস্টিগেশনটা কি করে আপনি করেন এবং স্টেপ বাই স্টেপ তার ট্রিটমেন্ট প্রসেসটা? প্রথমে বলি যে একটা স্টুলের রুটিন এক্সামিনেশন নিয়ে আসুন করে, তাহলে আমি দেখে নিচ্ছি অরিজিনাল বা সিটি কিমি জিআরডিয়া আছে কিনা, এটা পেয়ে যাচ্ছি ফার্স্ট। আচ্ছা, মানে ওটা পেটের? হ্যাঁ, পেটের। হ্যাঁ, প্রথম আরেকটা মানে হাঁপানি যখন নিয়ে তিনি আসবেন, তাকে পেটের সেই সমস্যা, পেটের সাথে পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত। আপনি যেটা খাবেন সেটা ডাইজেস্ট হয়ে আপনার রক্তের মধ্যে মিশবে। তাহলে আপনি যদি সবসময় মাছ মাংস খান, তাহলে আপনার রক্তের ক্ষারধর্মিতা কমে গিয়ে অ্যাসিড ধর্মী হয়ে যাবে। আর অ্যাসিড ধর্মী হলেই অর্গানগুলো, ভেতরের অর্গানগুলো কাজ করতে পারবে না, স্বাভাবিক কাজ করতে পারবে না। সেই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে, আমি এটার ব্যাপারে জানবো, একটু বিরত করছি কারণ একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বিকাশ হালদার বলছি, ডায়মন্ডহারবার থেকে। আচ্ছা, আপনার বয়স? আমার বয়স হয় 40। আচ্ছা, বলুন সমস্যা বলুন। সমস্যা করতে গেলে আমার অল্প সুগার আছে, কিন্তু সুগার থাকলে কি হবে, প্রচন্ড খিদে লাগে আমার। আচ্ছা, খুব খিদে লাগে। কত সুগার? 2 ঘন্টা 3 ঘন্টা তাড়াতাড়ি খিদে লাগে। মানে না খেয়ে সুগার কত? না খেয়ে সুগার ওই 100 কাছাকাছি। 100? হ্যাঁ হ্যাঁ। এটা তো ওষুধ খেয়ে নাকি না ওষুধ ছাড়া? ওষুধ ছাড়া, আমি কোনো ওষুধই খাই না। তাহলে 100 তো নর্মালের মধ্যেই আছে, অসুবিধা কি আছে? আর ভরা পেটে আছে 250। ভরা পেটে 250? তাহলে তো 125 হয়ে যাওয়ার কথা। মানে মোটামুটি দেখাই যায় পিপিতে যা পাওয়া যাবে তার অর্ধেক ফাস্টিংয়ে আসে সাধারণত, বা ফাস্টিংয়ে যদি 100 পাওয়া যায় তাহলে এখানে 200 হবে। ঠিক আছে, হ্যাঁ, আপনার এই সুগার যদি সারাতে চান আপনি, একেবারেই সেরে যাবে। আপনাকে যোগাযোগ করতে হবে, কারণ আপনার নাড়ি ধরে অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে, এবং সুগারের ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যাবেন। তার মানে প্রকৃতি হ্যাঁ, তাহলে পায়খানা ক্লিয়ার না হলে তো অন্য রোগও এসে যাবে তার মধ্যে। যেহেতু আমরা জানি যে পায়খানা পরিষ্কার না হওয়া হচ্ছে 100টা ডিজিজ আপনার শরীরের মধ্যে এসে যাবে, সেই জন্য পায়খানা পরিষ্কারটা খুব জরুরি। তার জন্য আপনি বাড়িতে একটু হর্তকি গুঁড়ো করে একটু গরম জল দিয়ে রাত্রেবেলা খেতে পারেন, 1/2 চামচ মতো। আর কোনো প্রশ্ন রয়েছে আপনার? হ্যাঁ, আর কোনো প্রশ্ন রয়েছে? আর কিছু জানার আছে? হ্যাঁ হ্যাঁ, বলছি আমার ওয়াইফ প্রচন্ড মোটা, কি করা যায়? কত মানে হাইট অনুযায়ী কত ওজন? ওজন বলতে গেলে এখন ওই 60-65 কেজি হবে। 65 কিলো। আর হাইট কি 85 কিলো?
85 কিলো, ঠিক আছে। আর লম্বা কত? 5 ফুট? লম্বা 5 ফুটের কম হবে। 5 ফুটে কম হবে, তার মানে যদি 4 ফুট 8 হয় বা 4 ফুট 9 হয়, তাহলে 50-এর মধ্যে থাকা উচিত। তাহলে আছে হচ্ছে 85, তাহলে 35 কিলো ওজন বেশি আছে। হ্যাঁ, কি করা তাহলে যায়? 35 কিলো ওজন উইদিন 1 ইয়ারের মধ্যে নর্মাল হয়ে যাবে। আপনার পেশেন্টকে আমার কাছে আনতে হবে, তবে না হলে হবে না। এই আচ্ছা, সব আপনার চেম্বার কলকাতায় কোথায় আছে? কলকাতায় বলে দিন। বিরাটিতে, একদম বিরাটিতে চলে আসুন। এবং কি করে আসবেন বলে দিচ্ছে, দেখুন একদম নিচে স্ক্রলিং এ নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন, একদম টিভিতে দেখুন হেল্পলাইন নাম্বার আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ইয়েলো বক্সে। সেই নাম্বারে ফোন করুন। কিভাবে আসবেন, কবে ডাক্তারবাবু বসবেন, সমস্তটা জানতে পারবেন এবং অবশ্যই সমাধানও পাবেন। বেশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং যে বিষয়ে আপনি বলছিলেন, ঠিক ইনভেস্টিগেশনস কি করে হয়? হ্যাঁ, সেই প্রথম কথা বিষয়টা। হচ্ছে একটা স্টুলের রুটিন এক্সামিনেশন করিয়ে নিলাম। বর্তমানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা করে না, মানে এইচবি পার্সেন্টেজ, ব্লাড ফর এইচবি পার্সেন্টেজ, এবং একটা এলএফটি করিনি। কারণ হচ্ছে লিভার ফাংশন টেস্টটা করলে আমি জানতে পেরে যাচ্ছি যে ওনার পেটের গন্ডগোলটা কতটুকু আছে। যদি এই প্রবলেমগুলো থাকে, এখন দেখা যাচ্ছে যে ঘরে ঘরে লিভারের প্রবলেম, মানে ফ্যাটি লিভারের পেশেন্ট দেখা যাচ্ছে, ওইটাকে ঠিক করে দিয়ে আমাকে মানে ধরুন এরকম দেখা যাচ্ছে যে আপনি যেরকমটা বলেন পেটের সমস্যা বা লিভারের প্রবলেম বা কিছু, সেরকম কোনো সমস্যা নেই তার, বেশ, কিন্তু তারপরেও তার শ্বাসকষ্ট আছে। হ্যাঁ বেশ, তো সেটা কেন হচ্ছে বা সেটার কি প্রতিকার? কফ তৈরি হয়ে যাচ্ছে কোনো কারণে। এখন কফ তৈরি কেন হচ্ছে, কেনর উত্তরটা হচ্ছে আসল কথা। তাহলে কফ যাতে তৈরি না কি হয়, কারণে হতে পারে? হ্যাঁ, প্রথম কথা ঠান্ডা লাগাতে জন্য হতে পারে, আচ্ছা, অতিরিক্ত ঠান্ডা জাতীয় পদার্থ খাওয়ার জন্য হতে পারে, স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে থাকার জন্য হতে পারে। আচ্ছা। তারপরে ধরুন ওয়েদার চেঞ্জ হচ্ছে, উনি সেরকম করে প্রোটেকশন নিচ্ছেন না, এক্ষেত্রেও হতে পারে। আচ্ছা, এরকম আর অনেক সময় আরেকটা ব্যাপার আছে, এই যে আমরা আজকাল এসিতে থাকছি, হ্যাঁ, এটা আরেকটা সমস্যা। মানে আমি এসিতে কিছুক্ষণ থাকলাম, বাইরে গেলাম, আবার আবার বাইরে গরম, থেকে ঘরে এলাম, মানে গরম এই যে ঠান্ডা, এই গরম ঠান্ডার জন্য আপনার এই বড় সমস্যা। সমস্যাটা আসতে পারে। একদমই তাই। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স্করা, বা তার আগে এই প্রশ্নটা অবশ্যই করা জরুরি যে অনেক দিন যাবত যদি এই সমস্যাটা থাকে, একটা সময়ের পর কতটা বড় আকার ধারণ করতে পারে, আমার মনে হয় এটাও জানা উচিত প্রত্যেকের। ব্যাপারটা হচ্ছে আপনার, মানে বলছে যে প্রত্যেকটা রোগের কারণ, মানে নিদান পরিবর্জন করতে বলছে। এখন আপনি যদি সবসময় আপনার শরীরের সহায়ক খাবার না খেয়ে আপনার শরীরের বিপক্ষে খাবার যদি আপনি সবসময় খান, তাহলে আপনার শরীর তো খারাপ হবেই। না, আমি বলতে চাইছি যে হ্যাঁ। যদি এই সমস্যাটা, মানে হাঁপানির সমস্যাটা অনেক দিন যাবত যদি থাকে তাহলে কি বড় আকার ধারণ করতে পারে? যখন তখন মরে যেতে পারেন উনি, যখন তখন হার্ট ব্লক হয়ে যেতে পারেন। কারণ হচ্ছে ওনার ব্যাপারটা হচ্ছে আমরা যে শ্বাসটা নিই, যদি যে শ্বাসটা নিই সেটা আমার শরীরের মধ্যে গিয়ে অক্সিজেন এবং রক্তের সাথে মিশে অক্সিজেনগুলি তৈরি হয়। যখনই ওটা হবে না, তাহলে সাপ্লাই তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলেই তো শ্বাসকষ্টের জনিত কারণে মারা যাবে, যেটা আমার বাবার হয়েছে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। এবং আপনি বললেন ঘরোয়াভাবে কি করে এটা থেকে বেরিয়ে আসা যায়, পাশাপাশি ওষুধ দিয়ে কি করে এটাকে ঠিক করা যায়। লোকে বলেন, মানে আমি শুনেছি যে হাঁপানি সারে না, হাঁপানি যদি সারানো যায় তাহলে কি চুলকানি এসে যায়, মানে কন্ডু, মানে ইচিং এসে যায়। সারে না, একদম বাজে কথা, একদম বাজে কথা। কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনি তো আয়ুর্বেদের মধ্যে আসেননি, আপনি কোথায় যাচ্ছেন? আপনি মডার্ন মেডিসিনে যাচ্ছেন। মডার্ন মেডিসিনে এটা হতে পারে, কিন্তু আয়ুর্বেদ তো সেরকম কিছু নেই তো। একেবারেই তাই। আয়ুর্বেদ মানে সমস্ত কিছুর একদম শেষ সমাধান, যেটা ঘুরে ফিরে মানুষ আয়ুর্বেদের হাত ধরতেই হয়। একদমই আজকে সত্যি সময় একেবারেই নেই, তাই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকে। নমস্কার।